আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্রচিরে চৈত্র মাস পর্ব ১১। লিখেছেন মম সাহা। সময় কখনো থেমে থাকে না। এই যে প্রেমের ঋতু বসন্ত, সে কি প্রেমিক হারানোর যন্ত্রণায় কবু নিশ্চুপ থাকে? থাকে না তো। কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে, আর খুব সহজে সে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে বাঁচতে শিখে যায়। সময়টা রিক্ত শীতের মাস, নভেম্বরের মাঝামাঝি। শহরের কঠিন শরীর চাদরে ঢাকা শীতকাল। বাহার ভাইয়ের জেল জীবনের অতিক্রান্ত ২৭ দিন। বদলে গিয়েছে সব কিছু। চিত্রার ফিরে এসেছে নিজের বসতি ভিটাতে। সওদাগর বাড়িতে পিনপতন নীরবতা। কোথাও যেন দূর বন হতে ভেসে আসে কানাইকুয়োর অকল্যাণের সুর। বাতাসে বাতাসে কেমন স্বজন হারানোর শোক। সেই শোক ভোলানোর জন্য আফজল সওদাগর ওহির বিয়ের তারিখ ঠিক করেছেন আবার। ডিসেম্বরের মাঝামাঝিতে তিনি সেরে ফেলতে চান বিয়েটা। অন্তত এই সুবাদে আনন্দময় হুমড়ি খেয়ে পড়ুক বাড়ির আঙ্গিনায়। হাসিরা না হয় আরেকটা বারবাঁধন মুক্ত হোক। প্রতিটি মানুষের মাঝে নিজস্ব ভাঙ্গন, অথচ প্রকাশ্যে তারা করছে ভালো থাকার চেষ্টা। মিরপুরের আধুনিক কলোনি শেওড়াপাড়ার পাশ ঘেঁষে যাওয়া শুনশান জনমানবহীন হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। পরনে তার সাদা থ্রি-পিস, চোখে লাগানো রোদ চশমা এবং মুখে লাগানো মাস্ক। খুব ধৈর্যের সাথে মিনিট কয়েক ব্যয় করে সে এখানে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। শীতের মৌসুম, অথচ তার শরীরে কোনো শীতবস্ত্র নেই, বরং হালকা ঘামের আভাস দেখা দিচ্ছে তার দেহ জুড়ে। আরও মিনিট ৫ ব্যয় করতেই বড় আলিশান হোটেলটি থেকে বেরিয়ে এলো সাদা পাঞ্জাবি পরা উঁচু লম্বা শক্তিশালী দেহের পুরুষ। মুখে লেগে থাকা মোহনীয় হাসি, শীতের শীতলতায় লাল লাল ওষ্ঠ। নির্দ্বিধায় সুপুরুষ বলা যায় তাকে। হোটেলের বাহিরে এসে কাঙ্ক্ষিত রমণীকে চোখে পড়তে মুচকি হাসল সে। বেশ ভদ্রতার সাথেই বলল, চিত্রা, অ্যাম আই রাইট? বেশ শান্তভাবে চিত্রা উত্তর দিল, হ্যাঁ। ভদ্রলোকটি পাঞ্জাবি হাতা গুটিয়ে নিতে নিতে বলল, খুব ভুল না করলে আপনি বর্তমানে জেল খাটা আসামি বাহারের প্রেমিকা, তাই না? চিত্রার কোমল মুখমণ্ডল শক্ত হলো। কর্কশ কণ্ঠে বলল, না, শুভাকাঙ্ক্ষী। চিত্রার উত্তরে বেশ বেদনাদয়ী এক হাসি দিল লোকটা। কোমরে দুহাত রেখে গা জ্বালানো হাসি দিয়ে বলল, হয় হয়, এমনই হয়। প্রেমিকের কঠোর সময়ে প্রেমিকারা তাদের পরিচয় দিতে চায় না। প্রেমিক তখন শুভাকাঙ্ক্ষী হয়ে রয়। লোকটার গা জ্বালানো কথায় বিরক্ত হলো চিত্রা। চোখ মুখ বিরক্ত কুঁচকে এলো তার। অসহ্য রকমের এক মুখ ঝাপটা দিয়ে বলল, প্রেমিক প্রেমিকার সঙ্গ শুনতে আমি আপনার কাছে আসিনি, দরকারি এসেছি। আমার দরকারি কথাটা শুনবেন দয়া করে? হ্যাঁ, বলুন না, আমার আবার তত সময় নেই। বর্তমান নিজের সামনের অবস্থানরত ছেলেটার সাথে কথা বলার ন্যূনতম ইচ্ছাও চিত্রার মাঝে নেই। তবুও বিপদের সময় ইচ্ছে অনিচ্ছার চেয়ে গুরুত্বটা বেশি ভূমিকা পালন করে। সেই জন্যই চিত্রা নিজেকে ধাতস্থ করে বলল, আপনি নিজের এমন পাওয়ার ভুল কাজে লাগানো বন্ধ করুন। যেমন, আপনার জন্য আজ আমার বাহার ভাই দোষী না হয়ে ১৪ শিখের ওই অন্ধকার ঘরে আটকে আছে। তার উপর কোনো উকিল আমাদের পক্ষে কেস লড়তে ইচ্ছুক না। একমাত্র আপনি তাদের ভয় দেখাচ্ছেন বলে তারা রাজি হয়েও পিছিয়ে আসছে। রাজনীতি যদি কুকাজেই লাগান, তবে যে সে রাজনীতির মানে কি? আর কিছু? নিজের এতগুলো কথার বিপরীত সামনের লোকটার এমন উত্তরে ভীষণ বিরক্ত হলো চিত্রা। মাথার মাঝে তরতর করে রাগেরা হামাগুড়ি দিল। মুখ চোখ তার নিমিষেই লাল হয়ে উঠল। কণ্ঠধ্বনি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসে চেঁচিয়ে বলল, আপনাকে আমি খুন করব। কথাটা বলার সাথে সাথে চিত্রার গলাটা বেশ শক্ত করে চেপে ধরল লোকটা। এতক্ষণে ফুরফুরে মেজাজটা আর দেখা গেল না লোকটার মধ্যে। শরীর চেহারা জুড়ে কেবল কাঠিন্যতা। সেই কাঠিন্যতা চলে গেল কণ্ঠস্বর অবধি। চিত্রার গলার মাঝে আরও চাপ দিয়ে ধীর কণ্ঠে বলল, আওয়াজ নিচে।
ভয়ে, অস্বস্তি এবং ব্যথায় চিত্রার দম আটকে আসার উপক্রম। চোখ মুখ উল্টে গিয়ে নাজেহাল অবস্থা। মুখ বেয়ে কিছুটা লালাও বেরিয়ে এলো। চিত্রার এহেন দশা দেখে হয়তো মায়া হল লোকটার। ছেড়ে দিল সে চিত্রার গলা। আবার আগের মতন ফুরফুরে মেজাজে অথচ গাম্ভীর্যতা নিয়ে বলল, আপনাকে যদি এখানে মেরে পুঁতেও ফেলি তাহলে কেউ আমার কিছু করতে পারবে না, কিন্তু আপনাকে কেন মারলাম না বলেন তো? কাশতে কাশতে চিত্রার অবস্থা নাজেহাল, কিন্তু লোকটার কথা শোনার জন্য তাকালো লোকটার মুখমণ্ডলে। চেহারার মাঝে উত্তরের আকাঙ্ক্ষা। লোকটা নিজের রোদ চশমাটা পড়তে পড়তে কিঞ্চিত ঠাট্টা করে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। আমার কাছে ধরা দিয়ে বেশ ভুল করেছেন। এবার পস্তানোর পালা। চিত্রা কিছু বলতে গিয়েও বলতে পারল না। তন্মধ্যে বিশাল কালো গাড়িটা দিয়ে লোকটা চলে গেল দৃষ্টি সীমানার বাহিরে। চিত্রা কেবল চেয়ে চেয়ে দেখল। এখানে আসাটা যে তার চরম ভুল হয়েছে তা সে মিনিটের মাঝেই উপলব্ধি করতে পারল, কিন্তু হয়তো উপলব্ধি করতে বড্ড দেরি করে ফেলেছে। সারাদিন উকিলদের দরজায় দরজায় ঘুরে হতাশ চিত্রা বিরস মুখে বাড়ি ফিরল। ড্রয়িং রুমে তখন সওদাগর বাড়ির সকলেই প্রায় উপস্থিত। ক্লান্তিতে ভেঙে পড়া চিত্রাকে দেখতেই মুনিয়া বেগম নিজের হাতের চায়ের ট্রেটা টেবিলে রেখে ছুটে এলেন। মেয়ের বাহু জড়িয়ে ধরে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলিস আজ? শরীরটার কী অবস্থা করেছিস দেখেছিস? চিত্রা নিষ্প্রণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো, হতাশ সুরে বলল, ভালো উকিলের খোঁজ করতে গিয়েছিলাম আম্মু। বাহার ভাইটা যে ওখানে থাকতে কষ্ট হচ্ছে। মুনিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, সান্ত্বনা দিয়ে বললেন, এভাবে ভেঙে পড়লে তো হবে না। তোমার বাহার ভাইকে আমরা ফিরিয়ে আনবই। আমিও আমার কলিগদের সাথে কথা বলেছি ভালো উকিলদের খোঁজ পাওয়ার জন্য। তুমি চিন্তা করো না, সব ভালো হবে। সত্যি যদি সবটা ভালো হতো। কথাটা বলার পরপর বেরিয়ে এলো ভীষণ দীর্ঘশ্বাস। আফজাল সওদাগর তখন সোফায় বসে কোনো গভীর ভাবনায় মগ্ন হয়ে ঝিমুচ্ছিলেন। চিত্রার কথা তার কর্ণগোচর হতেই চোখ মেলে তাকালেন। ক্ষীণ সুরে বললেন, আমিও করেছিলাম উকিলের খোঁজ, কিন্তু কেউ রাজি হচ্ছে না। নুরুল সওদাগরের কথা থামতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রোজা সওদাগর। খ্যাক খ্যাক করে বললেন, কেন কেন আপনাকে কেন ওই ছেলের জন্য উকিল খুঁজতে হবে? রাস্তার ছেলের জন্য এত কিসের দরদ আপনার? কেমন বেজন্মা ছেলে সে, এমন ভয়ানক পাপটা করেছে? কথাটা থামতেই সশব্দে কাচের টেবিলটা ভেঙে যাওয়ার শব্দ হলো। সাথে সকলের দৃষ্টিগোচর হলো চিত্রার রক্তাক্ত হাত, মুখে ভয়ঙ্কর ক্রন্ধানত। ভাঙা কাচের একটা টুকরো তুলে ধরে নিজের বড় চাচির দিকে তাক করে শাসনিক সুরে বলল, বাহার ভাইয়ের নামে আর একটা খারাপ কথা যদি আপনার মুখে দিয়ে বের হয় তবে জিহ্বাটা আর থাকবে না, কথাটা বলে দিলাম। উপস্থিত সকলে আহাম্মক হয়ে তাকিয়ে রইল চিত্রার পানে। তাদের পরিচিত চঞ্চল আবেগে সেই ছোট চিত্রাকে খুঁজে বেড়ালো এই মানবীর মাঝে, কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে সেই বাচ্চা চিত্রা রঞ্চনিত রূপ ধারণ করেছে। মুনিয়া বেগম তাজ্জব বনে কেবল উচ্চারণ করল, চিত্রা। চিত্রা চোখে মুখে তখনও হিংস্রতা। হাতের কাজটা ছুঁড়ে মারল দূরে। ওহি, চাঁদনি, অবনী বেগম, তুহিন সহ সবাই এই ভয়ঙ্কর চিত্রার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই রইল। কাজ ভাঙার শব্দে নুরুল সওদাগরও নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। রোজা সওদাগর মুখের কাপড় চেপে কান্নার আটকানো অদম্য চেষ্টা করলেন। অভিযোগের সুরে নিজের স্বামীর পানে তাকিয়েই বললেন, আপনি চুপ থাকবেন আজও? নিজের সন্তানের বয়সী মেয়ের থেকে এমন আচরণ পাবো বলে কি আমার এত ত্যাগ তিতিক্ষা পড়ে সাজিয়েছিলাম এ সংসার? এটাই কি আমার প্রাপ্য? আফজাল সওদাগর কিং কর্তব্যবিমূঢ়, তবে চিত্রা এমন আচরণ মানতে পারেনি সেও। গম্ভীর কণ্ঠে যখন সে চিত্রার উদ্দেশ্যে বলল, তোমার অন্যায় হয়েছে চিত্রা। তৎক্ষণাৎ চিত্রা তাচ্ছিলের কণ্ঠে উত্তর ভেসে এলো, আপনার চেয়ে আমার অন্যায়টা বোধহয় কমই বড় চাচা। আবার অযাচিত নীরবতা গ্রাস করল সওদাগর বাড়িতে। প্রতিটি প্রাণী হতবিম্বল। মেয়েটা কি পাগল হলো? সবার নীরবতা ছাপিয়ে শোনা গেল চিত্রার কণ্ঠ। অসহায় সুরে সে বলল, ভরণ পোষণের দায়িত্বই যদি না নিতে পারেন তবে কেন সন্তানের ভার মাথায় নিয়েছিলেন চাচা? আফজাল সওদাগর, রোজা সওদাগর এবং নুরুল সওদাগর বাদে কেউ বুঝল না চিত্রার কথার মর্মতা। অনেক দিনের লুকানো রূপকথার অতীত বেরিয়ে আসতে চলেছে ভেবেই ধপ করে সোফায় বসে পড়ল আফজাল সওদাগর।
মাথা নিচু করে বিধ্বস্ত কাচের দিকে তাকিয়েই রইল। মনে হলো যেন হিমালয় ভেঙে পড়ছে। বড় চাচা মানুষটি তো হিমালয়ের চেয়েও কম ছিল না সওদাগর বাড়ির সদস্যদের কাছে। তবে হিমালয়ের জঘন্য অতীত থাকতে পারে তা যেন সবার ভাবনার বাহিরে ছিল। নুরুল সওদাগর আজ কিছু বললেন না। বাহারকে জেলে নেওয়ার পর থেকে লোকটা চুপচাপ থাকেন, কোনো রকমের কটূক্তি করেন না। এই যেন অগাধ পরিবর্তন। চাঁদনি আপা চিত্রার কাছে এলেন। স্থির নয়নের জোড়া, অথচ চঞ্চল মন। কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভয়ে দূর দূর কাঁপছে বুক। তবুও সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, চিত্রাবাগ, কি বলছিস? পাগল হলি নাকি তুই? চিত্রা হাসলো, তাচ্ছিল্য করে বলল, না গো আপা, পাগল হইনি। তোমাদের কাছ থেকে লুকানো এতদিনের অস্বচ্ছ অতীতটা পরিষ্কার করছি। আমার বাহার ভাইয়ের তো কোনো দোষ নেই, তবে তার জন্য কেন এমন কথা উঠবে সেই কৈফিয়ত চাই আমি। রোজা সওদাগর ভীত হলেন। ছোট ছোট চক্ষুদয় ভর করলেন ভয়। ভীত গলায় বললেন, চিত্রা, তোর মাথা গরম এখন, ভুলভাল বলিস না। কথাটা শুনতে স্বাভাবিক মনে হলো, কোথাও যেন চরম নিষেধাজ্ঞার আভাস, হয়তো সতর্কবার্তা। চিত্রা মানল না সেই সতর্কতা, কেবল তাচ্ছিল্য করেই বলল, চাঁদনি আপা, একটু আগে তোমার আম্মু বলল না বাহার ভাই বেজন্মা? সেই বেজন্মা মানুষটা কার সন্তান জানো? তোমার বাবার। ড্রয়িং রুমে ছোটোখাটো বোম ফাটলো মনে হয়। আফজাল সওদাগর মুখ ঢেকে ফেললেন দুই হাতে। চাঁদনি ধমকে বললেন, চিত্রা। কিন্তু চিত্রা থামল না। একটু স্বার্থপর হলো সে। অনবরত বলে গেল বাহার ভাইয়ের জীবন বৃত্তান্ত। সবাই টান টান উত্তেজনা এবং অবাক ভাব নিয়ে শুনল সেই বৃত্তান্ত। কারো কাঁপছে, কারো বা চিত্র। এতদিনের পুষে রাখা ঐতিহ্য ভেঙে গেল তো ব্যথা হবেই। চিত্রা এক মনে বলল সবটা। কোনো বিরতি নেই, কোনো ক্লান্তি নেই। বাহার ভাইয়ের শরীর থেকে সব ধরনের কলঙ্কও যেন সে মুছে দিবে। পৃথিবীর বুকে বাহার ভাই কেবল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। বাহার ভাইদের কোনো কলঙ্ক নেই। অনবরত দীর্ঘ এক বক্তব্যের পর থামল চিত্রা। তার পরিবারের লোক যেন সেই ধাক্কা সামলাতে না পেরে পাথর হয়ে গেছে। বড় চাচার মতন মানুষের অবহেলার জন্য আজ বাহার ভাই এবং তার পরিবারের এই দশা। চাঁদনি নিজেকে যথেষ্ট সামলে নিল। মাহাতাবের ঘটনার পর থেকে মেয়েটা নিজেকে এখন সামলে নিতে শিখে গেছে। সে নিজের বাবার দিকে স্থির দৃষ্টি ফেলে অসহায় কণ্ঠে বলল, আপু জানো, মাহাতাব আর তোমার মাঝে আজ কোনো পার্থক্য আমি খুঁজে পেলাম না। অথচ এটা তো হওয়ার কথা ছিল না। আফজাল সওদাগর কিছু বললেন না, তবে ধমকে উঠল রোজা সওদাগর। চাঁদনি সে ধমকে পাত্তা না দিয়েই বলল, মাহাতাব হয়তো ইচ্ছেকৃত তার সন্তানকে মেরেছে নিজের হাতে, অথচ তুমি অনিচ্ছাকৃতভাবে হলেও নিজের সন্তানের খুনি। তোমাকে যে মানুষটা ভালোবেসে বুকের যত্নে আগলে রেখেও তোমার চরিত্রে তকমা না লাগিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তুমি সে মানুষটারও খুনি। তুমি কিভাবে এত পাষাণ হলে আব্বু? আমার আব্বুর না নরম মাটির দেহ ছিল, মন তবে কেন এত পাথর হলো? রোজা সওদাগর মানুষ হিসেবে যেমনই হোক, কিন্তু স্ত্রী হিসেবে পরিপূর্ণ। তাই তো স্বামীকে এখন প্রশ্নবিদ্ধ হতে দেখেও সে চুপ থাকতে পারল না। তেড়ে এলেন মেয়ের দিকে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বললেন, তুই কাকে প্রশ্ন করছিস? এই মানুষটাকে, যে তোদের সুখের জন্য সারাদিন রাত খেটে গিয়েছে। আমি দিচ্ছি তোর প্রশ্নের উত্তর। আমার কারণে তোদের বাবা ওদের কাছে যেতে পারেনি। কোনো মেয়ে তার স্বামীর ভাগ দিতে পারে বল? আমিও পারিনি তাই স্বামীর ভাগ দিতে। যখন জানলাম আমার স্বামী বাহিরে ঘর করেছে, মানতে পারিনি তখন, তবুও চুপ ছিলাম নিজের অক্ষমতার জন্য। বিবাহিত জীবনে একটা সন্তানের মুখ দেখতে পারিনি। আমার কি জোর খাটানো সাজে? কিন্তু যখন তুই হলি, তখনই পেয়ে গেলাম তোর বাবাকে আটকানোর অস্ত্র। আমি জানতাম বাহারের মা যে
প্রসব ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু আমি আমি বলিনি। তুই তুই স্বামীর ভাগ দিতে পারতি বল। সে ছোট বয়সে এই সংসারের হাল ধরেছি, সংসারের বেড়াকলে পড়ে ধীরে ধীরে ননির পুতুল থেকে কাঠের পুতুল হয়েছি। কিন্তু এই সংসারে আমাকে কি দিল বল? স্বামীটাও শেষ অবধি বাহিরের সংসার পাতালো। মানতে পারতি তোরা? তোর দাদির অত্যাচার সহ্য করতাম সন্তান নেই বলে, পাড়াপড়শির কটু কথা, কিন্তু দিন শেষে যদি তোর বাবা অন্তত আমার সাথে থাকতেন তাহলে আমার আফসোস ফুরাতো। এই যে যখন জানলাম চিত্রার জন্য তোর সন্তানটা বেঁচে নেই, তখনও আমি আমার অতীতের সেই ভয় থেকে এমন করেছি। আমি তো জানতাম আমার হাসি খুশি সংসারের ভেতরের খবর। ভয় হচ্ছিল এই ভেবে যে আমার মতো না তোরও আবার এমন ভেবে পড়তে হয়। আমিও তো দিন শেষে মানুষ, কষ্ট আমারও তো হয়, কিন্তু ওই ওই যে কথায় আছে না, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সেদিন ওদের অসহ্যতার অবস্থা কথা জেনে চুপ ছিলাম। আজ আমরাও একই জায়গায় দাঁড়ানো। হায় রে জীবন! কেউ আর কোনো কথা বলল না। একই অবস্থানে কেটে গেল অনেকটা সময়। বারবার ধাক্কার সওদাগর বাড়ির ভিত্তিক বেশ নড়ে চড়ে উঠল। আনন্দের বেলা ফুরালো। প্রাণগুলো আজ আধমরা। গভীর রাত, কুয়াশাময় আকাশ, শরীরের শীত কাপড়টা ভেদ করেও যেন শীতলতা ছুঁয়ে দিচ্ছে, যেমন করে দুঃখ ছুঁয়ে দেয় আমাদের। ওহির হাতে ধোয়া ওঠা কফির মগ। একটু খিদেও পেয়েছে তার। রাতের খাবার আজ কেউ খায়নি। এমন কথা শোনার পরও খাওয়ার ইচ্ছে ঠিক থাকে না। যে যার মতন মাথা দিয়েছে নরম বিছানায়। কেউ বা এমন ওহির মতন আকাশে লিখেছে নির্ঘুম এক রাতের গল্প। ধোয়া ওঠা গরম কফির মগে চুমুক দিতে ফোনের ভাইব্রেশন ধ্যান ভাঙে ওহির। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করে ওঠে নওশাদ নামটা। কয়েক সেকেন্ড সেই নামটার দিকে তাকিয়ে থেকে কলটা রিসিভ করে ওহি। সাথে সাথে উপাস থেকে নওশাদের কণ্ঠ ভেসে আসে। আমি জানতাম আপনি ঘুমাননি। ওহি আকাশের দিকে তাকিয়ে কফির কাপে দ্বিতীয় চুমুকটা দিয়ে বলল, কিভাবে? আপনার মন খারাপ তাই? জানলেন কিভাবে? ওহির প্রশ্নের উত্তরটা ঠিক সাথে সাথে দিল না নওশাদ, বরং বেশ খানিকটা সময় নিয়ে বলল, বিয়ের তারিখটা কি পিছিয়ে দিব? নওশাদের প্রশ্ন কেমন অসহায়ত্বের সুর। খারাপ লাগলো ওহিরও। লোকটা নিরেট ভদ্রলোক, আগাগোড়া ভালো মানুষ। এই ক্ষেত্রে ওহি তার ভাগ্যের উপর কৃতজ্ঞতা স্বীকার করে। একটা ভালো মানুষ তার জীবনে আসবে সে ভাবেইনি। ওহিকে চুপ থাকতে দেখে নওশাদ নিজেই বলল, বাহার ভাই ফিরে আসুক, আমরা না হয় তখন ধুমধাম করে বিয়ে সেলিব্রেশন করব। ওহি উত্তর দিল না। পরিবেশ পরিস্থিতি এই অবস্থায় বিয়ের অনুষ্ঠানটা বেমানান। অথচ বারবার এমন বিয়ে পিছিয়ে নিলে দেখতেও দৃষ্টিকটু লাগবে। নওশাদের পরিবারও বা কীভাবে নিবে বিষয়টা ভেবেই ওহির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ওহির ভাবনা হয়তো বুঝল নওশাদ। দীর্ঘশ্বাসের আড়ালের কথাগুলো হয়তো পৌঁছে গেল নওশাদের অবধি। তাই তো সে তৎক্ষণাৎ বলল, আশেপাশে চিন্তা করার প্রয়োজন নেই আপনার। আপনি কেবল আপনার মনের কথা শুনুন, বাকিটা আমি সামলে নিব। একদিন বৃষ্টি স্নান রাতে একজন মানুষ বলেছিল, ভালোবাসা নাকি মানসিক শান্তি। আমি তা আজ বুঝি। এই যে আপনার সাথে 2-3টে কথা হয়, সেটাই আমার মানসিক শান্তি। আমি এভাবেও কাটিয়ে দিতে পারবো। আমার মানসিক শান্তিরও কিছু শান্তির প্রয়োজন, তাই না? আপনি বরং সময় নিন। নওশাদের এমন স্নিগ্ধ কথার মুগ্ধ হলো ওহি। একটা মানুষের পরিপূর্ণতা কি? যখন একজন মানুষ আরেকজন মানুষের তৃপ্তিতে খুশি হয়, তখনই একজন মানুষের পরিপূর্ণতা সেটা। আর নওশাদ নামের ছেলেটা পরিপূর্ণ। এই ছেলেটাকে ভালো লাগা থেকে এখনও বাসাতে আনতে পারিনি দেখে খারাপ লাগে ওহির। তবে ভালোবাসা কি আর হাতের মোয়া, যখন তখন যাকে তাকে দেওয়া যাবে? ওহি ক্ষীণ সুরেই উত্তর দিল, আমি ভেবে জানাবো, রাখছি। নওশাদ আর কোনো বায়বাক্য না করেই ফোনটা রেখে দিল। এই মানুষটার মতন বোধহয় ওহিকে আর কেউ বুঝতে পারবে না এই জীবনে। এমন মানুষও পাওয়াও ভাগ্যের ব্যাপার।
কফির কাপটা ঠান্ডা হয়ে গিয়েছে ততক্ষণে। ওহি রুম ছেড়ে বের হলো। কফির কাপটা রান্নাঘরে রাখতে গিয়ে দেখে বাড়ির কাজের মেয়ে দোয়েলের শোবার দরজা খোলা। কৌতূহলবশত ওহি উকি মেরে দেখে মেয়েটা ঘরে নেই। কপাল কুঁচকে আসে তার। অতঃপর নজর যায় তাদের ড্রয়িং রুমের পাশে লাগোয়া ছাদের সিঁড়ির দিকে। ছাদের দরজাও খোলা। ছাদের দরজার দিকে তাকাতে ওহির বুকটা কেমন শূন্য শূন্য লাগে। বাহার ভাই বাড়ি ছাড়ার পর এতগুলো দিন ছাদে উকি দেওয়া হয়নি তার। মনের শূন্যতা মানা যায়, কিন্তু স্মৃতির শূন্যতা মানা যায় না। ছাদের যখন গিয়ে দেখবে আগের মতন চিলেকোঠা ঘরে হলুদ বাতিটা জ্বালানো নেই, কিংবা গিটারের টুংটাং শব্দ আসছে না, তখন স্মৃতির দেয়ালে যে শূন্যতা তৈরি হবে তা ওহিকে জ্বালিয়ে দিবে। কিন্তু আজ এতদিন পর গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল ওহি। কিছুটা শূন্যতা কুড়ানোর যাক না হয়। ছাদের বাঁ পাশের দিকে লাইট জ্বলছে, যা রীতিমতো পুরো ছাদটাকে আলোকিত করার কাজ সম্পাদন করছে। ছাদের খসখসে উঁচু নিচু মেঝেতে পা গুটিয়ে বসে আছে চিত্রা। তার সামনেই দোয়েল বসা। চিত্রার দিকে এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে কোমল সুরে বলল, ছোট আপা, খায়ালন না দুধটা। চিত্রা নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো দোয়েলের পানে। ভীষণ সুরে বলল, তোকে আমার জন্য দুধ আনতে কে বলেছে? কেন, বাহার ভাই যান। দোয়েলের উত্তরে চমকানোর সাথে সাথে অবাক হলো চিত্রা। বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই? বাহার ভাই তোকে কিভাবে বললো? মজা করছিস আমার সাথে? বিরক্ত করিস না তো। মজা করুম কেন, আমি সত্যি কইছি আপা। বাহার ভাইজান বলছে আপনার প্রতি রাতে এক গ্লাস কইরা বাদামের দুধ দিতে। চিত্রার কুচকানো কপাল আরও কুচকে গেল। অবাক ভাবটা তখনও তার চোখে মুখে স্পষ্ট। সে আবার প্রশ্ন করল, বাহার ভাই তোকে কখন বলেছে এটা? আজই বলেছে। আপনি তো 2 দিনের ধইরা জ্বরের লাইগা দেখা করতে যাইতে পারেন না, তাই আজ বাজারে করার নাম দিয়া আমিই গেলাম। আপনারে আব্বার থানাতেই তো তালে রেখেছেন। আমি যখন গেছি তখন চাচা থানায় ছিল না। জানেন আফা, বাহার ভাইজানের লগে দেখা করার লাইগা ওই পুলিশ হাবিলদারের আমার 500 টাকা দেওয়া লাগছে। বাহার ভাইজান তো আমারে দেখেই আপনার কথা জিজ্ঞাসা করছে। আমি যখন কইলাম আপনি অসুস্থ, তখনই আমারে হেই কইছিল আপনার যেন প্রতি রাইতে বাদামের দুধ খাইতে দেই। 16 বছরের কিশোরী দোয়েলের কথা শুনে অবাক হলো চিত্রা। এতটুকু একটা মেয়েও কিনা বাহার ভাইকে দেখতে 500 টাকা খরচ করেছে। চিত্রা ক্ষীণ হাসলো, কোমল কণ্ঠেই বলল, তুই এতখানি টাকা খরচ করতে কেন গেলি? কই পেলি এত টাকা? চিত্রার কথা চোখ বড় বড় করলো দোয়েল। তার যে পছন্দ হলো না কথাটা চোখে মুখে ফুটে উঠল। সে মুখ বাঁকিয়ে বলল, আল্লাহ, যাবো না কেন? ভাইজান কত ভালো মানুষ। তারে দেখার লাইগা আমি 500 কেন, এর বেশিও দিতে রাজি। আম্মার ওষুধ কেনার লাইগা যে টাকা রাখছিলাম সেইখান থেকেই দিছি। আম্মা এই মাসিক একটা ওষুধ না হয় কম খাইলো। জানেন আফা, ভাইজান প্রায় আমারে 2-3 হাজার কইরা টাকা দিত আম্মার ওষুধের লাইগা। আর খালি কইতো, দোয়েল দেখে রাখিস আম্মারে, মনে রাখিস তোর বড় বড় সম্পদ ওই মানুষটা। তখন তো বুঝতাম না ভাইজান কেন এমন কইতো, কিন্তু আজ তো বুঝলাম মানুষটার মনে কি কষ্ট আসিল। জানেন আফা, ভাইজান আমারে কতগুলান বইও আয়না দিছিল আপা। কইছিল আমারে পড়তে, পড়ালেখা করলে নাকি আম্মার দুঃখ মুছা যাইব। এই মানুষটা আজ এই অন্ধকার ঘরে কেমনে কইরা থাহে রে আফা। তার তো অনেক কষ্ট হয়, তাই না কন? ভাইজানরে আপনি ফিরাই আনবেন তো কন? শেষের কথাগুলো বলতে বলতে সরসী কন্যা দোয়েল ঠোঁট ভেঙে কেঁদে দেয়। সিঁড়ির কোনায় দাঁড়িয়ে থাকা ওহির চোখেও অশ্রু আসে, কেবল কাঁদে না চিত্রা। চোখ ভরে দেখে দোয়েলকে। একটা ছন্নছাড়া মানুষ পুরো পৃথিবীর বুকে কেমন মায়া ঢেলে দিয়ে গেছে। মানুষটা নাকি ভালোবাসতে জানে না। মানুষটার মতন অমন করে কজনই বা ভালোবাসতে পারে? চিত্রা দোয়েলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা সুরে বলল, কাঁদিস না দোয়েল, তোর ভাইজান ফিরে আসবে। আমি তো আছি, তাই না বল? তুই আমার উপর বিশ্বাস রাখিস না? দোয়েল টলমল অশ্রু চোখে এবং মুখে তৃপ্তির হাসি নিয়ে বলে, আপনার উপরই এখন আমার ভরসা আপা। চিত্রা
চিত্রা কেবল মলিন হাসে। দূর হতে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ওহিও ক্ষীণ সুরে বলে, আমিও তোর উপর ভরসা করিয়াছি চিত্রা, ফিরিয়ে আনিস তো তাকে। অতঃপর সে ফোনের স্ক্রিন অন করেই খুদে বার্তা পাঠালো নওশাদের ফোনে। বিয়ের তারিখ অনুযায়ী হবে। একটা রাতের আকাশে কতগুলো মানুষের হৃদয় উজাড় করা বিশ্বাস, পাওয়ার আকাঙ্ক্ষা ভেসে বেড়াচ্ছে পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। আজ বেশ বেলা করে ঘুম ভাঙল চিত্রার। শীতের কুয়াশা মাখানো আকাশেও রৌদ্রের উত্তাপ। বোঝাই যাচ্ছে দুপুর ঘনিয়েছে। চিত্রা দ্রুত উঠল। সারা রাত মাটিতে শুয়ে থাকার ফলে পিঠ ব্যথা হয়ে গিয়েছে। কয়েকদিন যাবৎ অতিরিক্ত ঠান্ডা লেগেছে। রাত হলেই শরীর কাঁপিয়ে জ্বর আসছে, বুক ব্যথা করে। এমন দিনের পর দিন মেঝেতে ঘুমালে ঠান্ডা তো লাগবেই, তাও আবার শীতকাল। মুনিয়া বেগম এর জন্য একদিন অনেক রাগারাগিও করেছেন। চিত্রা কেবল এতটুকুই বলেছে, আমার বাহার ভাইয়েরও আজ এমন শীতল মেঝেতে ঠাঁই হয়েছে, সে পারলে আমি কেন পারবো না। মুনিয়া বেগম মেয়েকে আর কিছু বলতে পারল না। কথাগুলোর গভীরতা যে অনেক। শরীরে এমন গা কাঁপানো জ্বর নিয়েও ঠান্ডা পানিতে গোসল করল চিত্রা। শরীর বেশ শৌখিন একটা বস্ত্র। এটাকে আরাম দিলে ননির পুতুল হবে, আরাম না দিলে কাঠের পুতুল। এর সাথে এত কোমলতা দেখানোর কিছুই নেই। গোসল সেরে ঝটপট তৈরি হয়ে নিল সে। আজ কোর্টে হিয়ারিং আছে। বাহার ভাইয়ের কেসটা দ্রুত কোর্টে উঠেছে, কিন্তু উকিল না পাওয়ার কারণে ঘুরে ফিরে বারবার সময় দেওয়া হচ্ছে বাহার ভাইকে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো লাভ হচ্ছে না। প্রমাণ সব বাহার ভাইয়ের বিপক্ষে। কেসটাকে এমনভাবে সাজানো হয়েছে যে দোষী মনে হচ্ছে তাকেই। মেয়েটি যে অস্ত্র দিয়ে মারা হয়েছে সেটাও বাহার ভাইয়ের আঙ্গুলের ছাপ, অথচ বাহার ভাই ছুরিটা বের করার জন্য ধরেছিলেন। মেডিকেল রিপোর্টও বাহার ভাইয়ের বিপক্ষে। তুমুল টাকার কাজ যে এটা তা আর বুঝতে বাকি নেই কারো। আর এত দ্রুত কেসটা চলার পেছনেও যে বিরাট হাত আছে তাও সবাই জানে। এসব ভেবেই হতাশের শ্বাস ফেলে নিচে নেমে এলো চিত্রা। রান্নাঘরে তখন দোয়েল আর বড় চাচি রান্না করছে। চাচির চোখ মুখ স্বাভাবিক। গতকাল যে এত কিছু হলো তার কোনো প্রভাবই তার চোখে মুখে নেই। গম্ভীর চোখ মুখ। চিত্রা বাহিরে যেতে উদ্যত হতেই দোয়েল রান্নাঘর থেকে ছুটে আসে। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, আপা খারান না। চিত্রা দাঁড়ালো। ব্যস্ততা মেশানো কণ্ঠে বলল, কি হয়েছে তাড়াতাড়ি বল, দেরি হচ্ছে। দোয়েল নিজের হাতের টিফিন বক্সটা চিত্রার হাতে দিতে দিতে বলল, ডিমসহ বড় বড় ইলিশ মাছের টুকরা, বেগুন আলু দিয়া ঝোল করছি, আর সাদা গরম ভাত। ভাইজানের তো অনেক পছন্দ। কতদিন মানুষটা ভালো মন্দ খায় না, নেন ওনারে দিয়েন। চিত্রা টিফিন বক্সটা নিতে নিতে সন্দিহান কণ্ঠে বলল, মাছ কে এনেছে, রেঁধেছে কে? চিত্রার প্রশ্নে আমতা আমতা করলো দোয়েল। পরক্ষণে তাড়াহুড়ো করে বলল, আপনার না দেরি হচ্ছে আপা, যান যান, সব ভালো হবে, দেখেন। চিত্রা আর অপেক্ষা না করে বেরিয়ে গেল বাড়ি থেকে। দোয়েল রান্নাঘরের দিকে তাকিয়ে ক্ষীণ হাসি দিয়ে স্বস্তির শ্বাস ফেলল। মানুষের পরিপূর্ণ হইচই কোলাহলে ভরা কোর্টের প্রাঙ্গণে এসে দাঁড়ালো চিত্রা। আশেপাশে তাকাতেই দেখলো বড় দালানের কিনারায় বেঞ্চিতে বসে আছে বাহার ভাই। চিত্রা দ্রুত পায়ে সেখানে গেল। পুলিশের পোশাকে থাকা নিজের বাবাকেও দাঁড়িয়ে থাকতে দেখলো চিত্রা। কোনো রকম অনুমতি না দিয়ে সে বসে পড়ল বাহার ভাইয়ের পাশে। নূর সওদাগর কিছু বললেন না, বরং কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। চিত্রাকে দেখেই মলিন হাসলো বাহার। কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, শরীর কেমন? চিত্রা এই ভেঙে যাওয়া বাহার ভাইয়ের দু চোখে ভরে দেখল। প্রশ্নের উত্তর না দিয়ে বেশ নরম সুরে বলল, আপনি চিন্তা করবেন না, আমাদের ঠিক একটা গতি হয়ে যাবে। চিত্রার কথায় হাসলো বাহার, মাথায় হাত বুলিয়ে বলল, ভেঙে পড়ছো কেন? তোমাকে ভালো থাকতে হবে, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। চিত্রার কান্না এলো দু চোখ ভরে। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা চালালো, তবে চোখের জল যে বরাবরই অবাধ্য। সে তার নিজ গতিতে ঝরে পড়ল। বাহার মিছিমিছি রাগ দেখালো, মিছে ধমক দিয়ে বলল, কাঁদছো কেন? একদম এখান থেকে ফেলে দিব। বাহারের ধমকে ফিক করে হেসে দিল চিত্রা। তার ওই হাসি হাসি মুখের দিকে অপলক তাকিয়ে থেকে মোহনীয় কণ্ঠে বাহার ভাই বলল, তোমার আর আমার সংসার হলে খারাপ হবে না বলো? 2-4 দিন তোমার হাসি দেখে অনায়াসেই কাটিয়ে দেওয়া যাবে, তাই না?
চিত্রার হাসি হাসি মুখটা কেমন চুপসে এলো। বিবশ কণ্ঠে বলল, আমাদের একটা সংসার হলে আমি পৃথিবীর সকল স্বার্থপরতা ভুলে যেতাম বাহার ভাই। পৃথিবীর কথা স্বার্থপর? সে তো তার জায়গায় ঠিকই আছে। আমরাই বরং কিছু নিয়ম মানতে পারি না, তবে মানিয়ে নেওয়াটাই উচিত। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল, ক্ষীণ সুরে বলল, খাবার এনেছি, খাইয়ে দেই? আমার কাছে অনুমতি না নিয়ে নিজের বাবার কাছে নিও, কারণ আমি তার দায়িত্বে। না চেতেও চিত্রা নিজের বাবাকে ডাক দিল, স্যার। নুরুল সওদাগর কিঞ্চিত চমকালেন। প্রায় 28 দিন পর মেয়েটা তাকে ডাকলো, তাও অন্য কোনো নামে। সেদিন রাতের সেই আহাজারির পর থেকে মেয়েটা তার আর ডাকে না, কেমন গম্ভীর হয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে নুরুল সওদাগর উত্তর দিলেন, হ্যাঁ। আপনার আসামির জন্য বাড়ি থেকে খাবার এনেছি, খাওয়াতে পারবো, নাকি মুখের খাবারও কিনে নেবেন? শেষের কথাটাই তুমুল তাচ্ছিল্য। নুরুল সওদাগর তা গায়ে মাখলেন না, বরং ধীরকণ্ঠে বললেন, পারো। অনুমতি পেয়েই চিত্রা হাত ধুয়ে ভাত মাখালো। বেশ আয়েশ করে এক লোকমা তুলে দিল বাহারের মুখে। বাহার ভাইয়ের চোখগুলোতে তখনও টলমল অশ্রুর চিলে। তা দেখে চিত্রাও কান্না এলো, কিন্তু সে শব্দ করে কাঁদল না, নীরবে বিসর্জন দিল অশ্রুকণা। দূর থেকে এমন দৃশ্য দেখে অবাক নয়নে পথচারীরা চাইল। কোর্টের বাম পাশে চায়ের দোকানের সাথে দাঁড়িয়ে থাকা ওহি এবং অবনী বেগমও দেখে কাঁদলেন কিছুটা। নুরুল সওদাগর আরেকটুখানি দূরে সরে গেলেন। ছেলে মেয়েগুলোর এমন দৃশ্য কত মানুষ চোখে মেলে দেখল। অবশেষে শেষ মুহূর্তে নিজেকে দমিয়ে রাখতে পারল না চিত্রা। বাহার ভাইয়ের গলা জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আমাদের একটা সংসার হলে খারাপ হতো না বাহার ভাই, তবুও কেন বিধাতার এমন বিধান? খুব ভালো কিছু যে হতে নেই রঙ্গনা। মানুষ দেখল দুজনের হাহাকার, কেউ কেউ চোখের জল মুছল। বিচ্ছেদের এত ব্যথা কেন? বাহিরে উতলা মন নিয়ে অপেক্ষারত চিত্রা। টান টান উত্তেজনায় হাঁসফাঁস করছে মন। কোর্টের ভেতরে যায়নি সে, কি হবে না ভেবেই আর যাওয়া হয়নি। আজ নাকি কেসের শেষ শুনানি, এরপর হয়তো বদলে যাবে সব। ভয়ে আশঙ্কায় তরতর করে চিত্রার গায়ের তাপমাত্রা বাড়ল। অস্থির পায়ে পায়চারি করল সে। তন্মধ্যে কোর্ট থেকে ওহি আপা, ছোট চাচি বেরিয়ে এলেন। চিত্রার হৃৎপিণ্ডের গতি যেন আকাশ ছুঁয়েছে, হাত পা কাঁপছে তার। তবুও সে কোনো মতে ছুটে গেল তাদের দিকে। অস্থির চিত্রে অনবরত প্রশ্ন করল, কি হয়েছে ওহি আপা? চাচি কি বলল ওখানে? আরেকটু কি সময় দিয়েছে আমাদের? ভালো কিছু কি হয়েছে? ওহি আপা এবং চাচির মুখ থমথমে। অবনী বেগম চিত্রাকে এক হাতে জড়িয়ে ধরে উৎকণ্ঠিত গলায় বলল, আল্লাহ আল্লাহ, তোমার তো শরীরে অনেক জ্বর, বাড়ি চলো তাড়াতাড়ি। চিত্রা বিরক্ত হলো, বেশ উচ্চস্বরে বলল, ভেতরে কি হয়েছে চাচি, বলুন না প্লিজ। ডিসেম্বরের 20 তারিখ, বাহার ভাইয়ের ফাঁসি। চিত্রা যেন কিছুটা সময়ের জন্য থমকে গেল। কণ্ঠধ্বনিতে আটকে গেল শব্দরা। কাপা কাপা কণ্ঠে বলল, তুমি মজা করছো আপা? চিত্রার প্রশ্নে ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে কেঁদে দিল ওহি। চিত্রা অনবরত পাগলের মতো ডানে বামে মাথা নাড়তে নাড়তে বলল, না না, আমার বাহার ভাইয়ের সাথে আমার অনেকগুলো বছর বাঁচার বাকি। না আপা, তুমি কি বলছো? এটা কি বললো আপা? অশান্ত চিত্রাকে সামলানোর আগেই কোর্ট থেকে বেরিয়ে এলো বাহার ভাই। 2 হাত মেলে ধরে ডাক দিল, রঙ্গনা। চিত্রা চঞ্চল দৃষ্টিতে তাকালো বাহার ভাইয়ের পানে। বাহার ভাইয়ের হাতের দিকে তাকিয়ে ছুটে গেল সেদিকে। কিন্তু যেই মুহূর্তে সে বাহার ভাইয়ের বুক পাঁজরের মুখে লুকাবে, ঠিক সেই মুহূর্তে হাত গুটিয়ে নিল বাহার। মুচকি হেসে বলল, এই বুকে যে তোমাকে ঠাঁই দিতে পেলাম না পৃথিবী, পরজন্মে না হয়ে লুটিয়ে হেতায়। চিত্রা হাউমাউ করে কেঁদে উঠল, বাঁধ ভাঙল না কান্নার। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, এটা তো হওয়ার কথা ছিল না বাহার ভাই, এটা তো কথা হওয়ার ছিল না। আপনি কথা ভাঙছেন কেন? এটা তো কথা ছিল না বাহার ভাই। বাহার ভাই অশান্ত চিত্রাকে দেখল। ততক্ষণে সেই মানুষটার চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে অশ্রু। মুখে লেপ্টে আছে মায়াবী হাসি।
মোহনীয় কণ্ঠে সে বলল, ভেঙে পড়লে হবে না বলো। তোমার তো এখনো অনেক দায়িত্ব। বাহার ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো পূরণ করবে না? তোমার বাবার কাছে নূপুর জোড়া গচ্ছিত আছে। যেদিন আমাকে পৃথিবীর ছাড়ার হুকুম দিয়েছে, সেদিন না হয় সেই নূপুর জোড়া আমার বোনের কবরে রেখে দিয়ে এসো। রাখবে না বলো? চিত্রা জোর করে নিজের মাথাটা চেপে ধরল বাহার ভাইয়ের বুকে। অভিযোগে সুরে বলল, ও বাহার ভাই, বাহার ভাই, এমন করছেন কেন? আপনি জানেন না অষ্টাদশী আপনাকে ছাড়া থাকতে পারে না। আপনি তো এত নিষ্ঠুর না বাহার ভাই, তবে কেন কষ্ট দিচ্ছেন আমাকে? আপনারা ছাড়া আমি কেমনে করে থাকবো বলেন? পারবো না আমি। আমার বুকের ভেতর কেমন যন্ত্রণা হচ্ছে জানেন? আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না বাহার ভাই। অষ্টাদশীর বুকের মাঝে এমনভাবে এক্কা দুক্কা খেলে পালিয়ে যাওয়ার ফোন দিয়ে আনতে পারলেন বলুন? আপনারা ছাড়া বাঁচবো না যে। বাঁচবে রঙ্গনা। পৃথিবীতে একটা তিক্ত সত্যি কি জানো? আমরা মানুষ হারিয়েও বাঁচতে পারি। প্রকৃত পক্ষে আমাদের যা মনে হয় তা বাস্তবে ঘটে না। আমরা মানুষ, নীলতিমি নই যে সঙ্গী হারানোর শোকে মরে যাব, কিংবা কাকের মতো নিঃসঙ্গ জীবন যাপন করব। আমরা হলাম গিয়ে মানুষ, আর আমাদের মানুষ ভুলে বেঁচে থাকার অদম্য শক্তি আছে। তুমি সামলে নিও নিজেকে রঙ্গনা। মনে রেখো, তুমি ভেঙে পড়ো না এভাবে। কেউ থাকে না চিরদিনের সাথে। রঙ্গনা, তোমার সংসার করার স্বপ্ন পূরণ হোক। আমার সাথে না হয় না হলো, অন্য কারোর সাথে পূরণ হোক। আমাদের অযাচিত বিচ্ছেদ ভুলে খুশি হও তুমি। তোমার একটা সংসার হোক, অল্প বিস্তর ভালোবাসার নামে। আমায় তুমি খুঁজে নিও পরিচিত কোনো ডাক নামে। বাহার ভাইয়ের মুখে মায়াবী হাসি, রঙ্গনার গগন ফাটানো চিৎকার। বাহার ভাই কথা রাখিনি। আল্লাহ, বাহার ভাই কথা রাখিনি। কথায় আছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। শীতের রিক্ততা নিয়ে নভেম্বর মাস বিদায় নিয়েছে। তার মাঝে বাহার ভাইয়ের কেসটা আবারও একবার কোর্টে উঠেছিল, কিন্তু ফলাফল সেই আগের জায়গাতেই। চিত্রার শরীর ধীরে ধীরে অনেকটা ভেঙে গিয়েছে। শরীর জুড়ে ভর করেছে অসুস্থরা। তবুও রোজ নিয়ম করে থানায় যায়। রোজ রোজ দেখা হয় না বাহার ভাইয়ের সাথে, তবুও সে বসে থাকে। সারাদিন গিয়ে যখন সন্ধ্যা নামে প্রকৃতির বুকে, তখন ক্লান্ত পায়ে এসে বাড়ির দিকে চলে আসে। এর মাঝে একবার সেই রাজনৈতিক নেতার সাথে কথা হয়েছে চিত্রার, তবে আর বিশেষ কোনো লাভ নেই। সুখের বেলা প্রায় ফুরিয়ে এসেছে চিত্রার জীবনে। সময়টা 19শে ডিসেম্বর। সওদাগর বাড়ির কৃত্রিম আলোয় জ্বলজ্বল করছে। আগামীকালই ওহি আপার বিয়ে। বিয়েটা আর পেছানো হয়নি। জীবনকে জীবনের ধারা অনুযায়ী চালিয়ে নিতেই হবে, সে যতই কষ্ট হোক না কেন। সন্ধ্যার আমেজ তখন প্রকৃতিতে, শীতটাও মাখো মাখো হয়ে এসেছে। ছোট চেরি অয়ন ছুটোছুটি করছে ড্রয়িং রুম জুড়ে, সাথে আত্মীয় স্বজনের সাথে আসা তাদের বয়সী বাচ্চারা। রান্নাঘরে তুমুল রান্নার আয়োজন। মিঠে আওয়াজে সাউন্ড বক্স বাজছে ছাদে। মানুষ হারানোর শোকটাকে লুকিয়ে সবাই কৃত্রিম আনন্দ দেখাচ্ছে। আফজাল সওদাগর প্রায় শয্যাশায়ী। অসুস্থ লেগে আছে কতগুলো দিন যাবৎ। সেই জন্য এত তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন। ভাইয়ের ছেলে মেয়েদের সে একটু বেশি ভালোবাসেন। জীবনে হয়তো অনেক খারাপ কাজ করেছে, কিন্তু যাকে ভালোবাসা দিয়েছে তার প্রতি কোনো ক্ষেত্রে সে কৃপণতা করেনি। সাজগোজে কিঞ্চিত ব্যস্ত ওহি, তাকে টুকটাক এগিয়ে দিতে ব্যস্ত চাঁদনি আপা। গায়ের হলুদের অনুষ্ঠানে সকল হলুদ রঙই জামা কাপড় পরেছে। হলদিয়া রঙের রঙিন আজ সওদাগর বাড়ি। অনেকগুলো দিন পর মিছে আনন্দ হলেও হচ্ছে তো কিছু ভালো। চাঁদনি আপা তার হাতের কালোর ক্লিপটা ওহির মাথায় গুজতেই লতা বেগম ধীরগতিতে হাজির হলেন সেই ঘরে। নিজের শাশুড়িকে দেখে ব্যস্ত পায়ে এগিয়ে গেল চাঁদনি। চিন্তিত কণ্ঠে বলল, মা, উঠছেন কেন? কিছু প্রয়োজন হলে ডাক দিতেন আমাকে। হাঁটু ব্যথা কমেছে আপনার? লতা বেগম বউয়ের মাথায় হাত বুলিয়ে ক্ষীণ হেসে বলে, কত আর ভালো লাগে বলো শুয়ে থাকতে।
বিয়ে বাড়িতে শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই একটু হাঁটাহাঁটি করতে এলাম। সাজাচ্ছ না কি ওকে? চাঁদনি কাঠের চেয়ারটা এগিয়ে এনে শাশুড়িকে সযত্নে বসিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ মা, মেয়েটা তো সাজগোজ কিচ্ছুটি পারে না। সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকলে কিভাবে পারবে বলুন তো, তাই সাজিয়ে দিচ্ছি। আজ তুমি না হয় একটু সাজো। শাশুড়ির কথায় চাঁদনির হাসি হাসি মুখটা খানিক চুপসে এলো। হাসিটা কেমন চলে যাবে যাবে ভাব, তবুও ক্ষীণ হাসি ধরে রেখে বলল, এই তো, আমার সাজার আর কি আছে, যেমন আছি তেমনই থাকি। কার জন্যই কষ্ট পাচ্ছ তুমি, যে তোমার কষ্টের কোনো দাম দেয়নি, ভাবেনি তোমার কথা, তার জন্য কষ্ট পাচ্ছ? মা, থাকুক না সেসব। কথাটা বলতে বলতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চাঁদনির চোখ বেয়ে। লতা বেগম কোমর ব্যথা নিয়ে উঠে গেলেন, চাঁদনির মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছো কেন? কেঁদো না। কান্নার আপনা আপনি তোমার চোখে শোভা পায় না। জানো, বেশ প্রাপ্ত বয়সে আমি বিয়ে করেছিলাম, তারপর তো তোমার শ্বশুর মারা গেলেন। আমি খুনাখেরতার জন্য তোমার বাবাকে দায়ী করিনি, দোষ তো মানুষ মাত্রই হয়। সন্তান সামলাতে আমার কষ্ট হতো না, একাই হয়তো আমার ছেলেটাকে মানুষ করতে পারতাম, কিন্তু বিধবা হাতে সমাজ চালানো যে অনেক কষ্টের। না পেরে দ্বিতীয় বিয়েটা করলাম। উনি মাহাতাবের ভীষণ ভালোবাসতেন। আমি কখনোই বুঝতে পারিনি মাহাতাব এভাবে ভেঙে পড়েছে ভেতরে ভেতরে, তাহলে আমি কখনই এই কাজটা করতাম না। একটা বার যদি বুঝতাম আমার ওই শান্ত ছেলেটা মানতে পারে এসব, তাহলে ওর শৈশবটা আমি আরও সুন্দর করার চেষ্টা করতাম। মা হিসেবে তো আমি ব্যর্থ, কোথাও না কোথাও সব কিছুর জন্য আমি স্থায়ী। আমি আরেকটু সচেষ্ট থাকলে এতগুলো প্রাণ আজ এমন হাহাকারে পড়তো না। আমায় তুমি ক্ষমা করো মা। কথা বলতে বলতে বৃদ্ধ মহিলার চোখ বেয়েও গড়িয়ে পড়ল অশ্রুকণা। চাঁদনি মুখ ডুবালো শাশুড়ির বক্ষ মাঝে। মানুষটা বেশ শক্তপোক্ত ধরনের ছিলেন, কিন্তু একটা ঘটনা মানুষটাকেও কেমন ভেঙে দিয়েছে। লতা বেগম চোখের অশ্রু মুছতে মুছতে বললেন, এই পুরো দুনিয়ায় আমার আর কেউ নেই আমার ছেলের এমন ঘটনার পরও তুমি আমায় অনেক যত্ন করেছ। আমি আমার শেষ সময়টাতে তোমার ভরসায় আরামে কাটাতে চাই। আমি তোমাকে জোর করব না বিয়ে করতে। তোমার জীবনে তুমি যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে ঠিক সেটাই করবে। তোমার বোনের কাল বিয়ে, ওর বিদায়ের পরপর আমরাও চলে যাব নিজেদের বাসায়, কেমন? মা মেয়ের একটা ছোট সংসার হবে, অনেক গল্প করব। বৃষ্টি এলে দুজন ছুটে চলে যাব ছাদে, ভিজে চুপে চুপে হয়ে বাসায় আসব। দুজনের কাঁপুনি দিয়ে জ্বর উঠলে তখন আমরা দুজন দুজনকে বকে দিব। তুমিও একা, খুঁটি নেই তোমার। বিয়ের পর বাবার বাড়ির কেবল আত্মীয়র বাড়ির মতন তুমি এই মায়ের সাথে আমাদের দুজনের বাড়িতে থাকবে। তুমিও একা, আমিও একা, আমরা দুজন দুজনের সঙ্গী হব। কে বলেছে বেঁচে বেঁচে থাকতে হলে অনেক মানুষ দরকার? দিন শেষে বুক শীতল হওয়ার মতন একজন মানুষ হলেই যথেষ্ট। যাবে না বলো আমার সাথে? চাঁদনি এই ষাটোর্ধ্ব মহিলাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলল, যাবো তোমা, যাবো। ওহি কেবল চুপ করে দেখল সবটা। আনন্দ অশ্রু দু এক ফোঁটা গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। হুট করে তার মনে হলো, অনেক দিন এমন করে সে মায়ের বুকে মাথা রাখে না, কতগুলো দিন মা বলে ডাক দেয় না। আর কত অভিমান পুষে রাখবে মনে। জীবনটা তো বড্ড ছোট, মান অভিমান করে কাটিয়ে দিলে জীবনটা যে আর উপভোগ করা যাবে না। হলুদ শাড়ির কুচিটা হাতের ভাঁজে চেপে ওহি ছুটে গেল মায়ের কাছে। একবার না হয় শৈশবে ফিরে যাক, মায়ের বুকের মাঝে একবার না হয় স্বর্গ খুঁজে যাক। অবনী বেগম সবে নিজের ঘরের আলমারি থেকে গয়নার বক্সটা বের করে রাখছিলেন। মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তো অন্যের বাড়ি পাঠাতে হবে। মা হয়ে তো সে মেয়েটাকে কম অবহেলাও করেনি। পরের মা না হয় তাকে আগলে রাখলো। ভাবনার মাঝে ওহি কোথা থেকে যেন ছুটে এসে লুটিয়ে পড়ল অবনী বুকের মাঝে। অবনী বেগম
অসাবধানতার বশত পিছিয়ে গেলেন দুপা। শক্ত করে আলমারিটা চেপে ধরে নিজের অবস্থান ঠিক করলেন। অতঃপর হলদিয়া পাখির ন্যায় নিজের মেয়েকে বুকের মাঝে লুটিয়ে পড়তে দেখে অবাক দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে রইলেন। কেমন যেন নিজ চোখকে বিশ্বাস করতে পারলেন না সে এরকম দৃশ্যটা। কতগুলো দিন পর মেয়েটা এমনভাবে বুকের মাঝে এসে পড়ল। ঠিক কতগুলো দিন না, কতগুলো বছর পর এমনটা হলো তা মনে নেই অবনী বেগমের। সে কেমন ঘরে চলে গেলেন। কিন্তু যখন সে অনুভব করলো ওহি কাঁদছে, তখন উৎকণ্ঠিত হয়ে উঠলেন। আদুরে হাতে মেয়েকে আঁকড়ে ধরে উত্তেজিত কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার? কাঁদছো কেন ওহি? কেউ কি কিছু বলেছে? মায়ের এমন আদরে ছোঁয়ায় প্রাপ্ত বয়স্ক ওহি কেমন বাচ্চা হয়ে গেল। মায়ের বুকে মাথা রেখে ক্রন্দনরত সুরেই বলল, তোমাদের ছেড়ে যাব ভাবলেই আমার কষ্ট লাগে আম্মু। অবনী বেগম স্মিত হাসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ছেড়ে কোথায় যাচ্ছ? আমাদের তো তুমি তোমার বুকের মাঝে পুষে রেখে নিয়ে যাচ্ছ। এটাকে কি আর ছেড়ে যাওয়া বলে? ওই মাথা নাড়ালো, কিন্তু কোনো কথা বলল না আর। অবনী বেগমও খুব গোপনে শ্বাস ফেললেন। যাক, অবশেষে কিছুটা প্রাপ্তি তার খাতাতেও এসে যোগ হলো। হলুদ শাড়িটা সাদামাটা ভাবে শরীরে জড়িয়ে থানার সামনে দাঁড়িয়ে আছে চিত্রা। শরীরটা আগের মতন তত গোলগাল নেই, শুকিয়ে গিয়েছে খুব। পিঠের চুলগুলো এখন প্রায় কোমরের কাছাকাছি। এতদিন খেয়াল করেননি সে। আজ চুলে হাত দিতে হঠাৎ করে চুলের এই অগাধ পরিবর্তন দেখে সে বেশ অবাক হলো। নিজের প্রতি কতটা ছন্নছাড়া হলে দেহের পরিবর্তনগুলো চোখে লাগে না। নিজের কথা ভেবেই একটা আফসোসের শ্বাস বেরিয়ে এলো। নিজের প্রতি নিজের খুব মায়া হলো। আহারে জীবন। বরাবরের মতনই থানার বাহিরে দাঁড়িয়ে আছে চিত্রা। অনেক আকুতি মিনতি করার পরও তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সে তবুও ঠাই দাঁড়িয়েই রইল বাহিরে। আজ নুরুল সওদাগর থানায় নেই, কোথাও একটা গিয়েছে, তাই বাহার ভাইয়ের সাথে দেখা করাটা আরও কঠিন হয়ে গিয়েছে। চিত্রা তবুও দাঁড়িয়ে রইল। তন্মধ্যে পুলিশের জিপ গাড়িটা এসে থামলো থানার সামনে। তুমুল শব্দ তুলে এসেছে সেটা। চিত্রার দৃষ্টি গেল সেখানে। নুরুল সওদাগর ব্যস্ত পায়ে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। গাড়িটার সাইড করতে সে ব্যস্ত পা চালিয়ে থানার প্রবেশ করতে নিলেই চিত্রাকে দেখে থেমে যায়। অবাক কণ্ঠে বলে, তুমি এখানে কেন? দেখা করতে এসেছি বাহার ভাইয়ের সাথে। নুরুল সওদাগর একবার নিজের হাত ঘড়িটা দিকে তাকালেন। রাত 8:10 বাজে। এতক্ষণে বোধহয় বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, কিন্তু মেয়েটা সব ছেড়ে ছুড়ে এখানে এসে দাঁড়িয়ে আছে। হতাশার শ্বাস ফেলল নুরুল সওদাগর। শান্ত কণ্ঠে বলল, আগামীকাল ওর ফাঁসি। আজ তো আর দেখা করার নিয়ম নেই, এটা আইন বিরোধীতি। কত কিছুই তো আইন বিরোধীতে থাকে, তবুও তো মানুষ যে সে কাজগুলো করে। তবে আজ না হয় আপনিও একটু করুন। নুরুল সওদাগর আর কিছু না বলে ভেতরে চলে গেলেন। তার একটু পরেই একজন কনস্টেবল এলেন। রাশভারী কণ্ঠে বললেন, তুমি কি চিত্রা? চিত্রা যেন আশার আলো দেখলো। সে ভাবলো আব্বু হয়তো পারমিশন দিয়েছে, এই হয়তো তাকে ভেতরে যেতে বলবে। কিন্তু তার ভাবনাকে হতাশায় ভরিয়ে দিয়ে কনস্টেবল গুরুগম্ভীর কণ্ঠে বলল, বাহার ছেলেটার কাল ফাঁসি, তাই আজ তাকে কারোর সাথে দেখা করতে দেওয়া হবে না। চিত্রার চোখে টলমল অশ্রুর ভিড় দেখা দিল। ভীষণ অসহায় কণ্ঠে বলল, স্যার একটা বার দেখা করতে দিন। এই যে দেখছেন না আমি সেজেছি, তা আমার বাহার ভাইকে দেখাবো। একটা বার একটু কথা বলবো, দেন না প্লিজ। মা, তুমি বাসায় ফিরে যাও। বড় স্যার নির্দেশ দিয়েছে যেন দেখা করতে দেওয়া না হয়। চিত্রার চোখ বেয়ে এক ফোঁটা মুক্তোর মতন অশ্রু ঝরে পড়ল। বিবশ কণ্ঠে বলল, স্যার আপনার বড় স্যারকে বলে দিবেন, কখনো যদি আমি মারা যাই তবে সেটা সবার কাছে মৃত্যু হলেও আমার কাছে হবে খুন। বাবা নামক লোকটা আমাকে বাঁচতে দিল না। কনস্টেবল অসহায় চোখে তাকিয়ে রইল চিত্রার দিকে। চিত্রার চোখে তখন অশ্রুদের বর্ষণ। লোকটার বোধহয় মায়া হলো মেয়েটার জন্য। রোজ রোজ এমন কান্না করতে দেখে মেয়েটাকে দেখা হবে না জেনেও প্রায় সময় ঠায় বসে থাকে এই থানার সামনে। কেমন একটা উন্মোদনা মেয়েটার মাঝে।
চিত্রা চলে যেতে নিলে ক্ষীণ সুরে ডেকে দেয় কনস্টেবল। চাপা সুরে বলে, অনেক ভালোবাসো তাই না ছেলেটাকে? চিত্রার বাঁধ ভেঙে কান্না আসে। ঠোঁট চেপে সংবরণ করতে পারে না সেই কান্নার স্রোত। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেয় সে। কেমন আহাজারি করে বলে, তারা ছাড়া আমার বাঁচতে ইচ্ছে হয় না যে স্যার। এতক্ষণে ভালোবাসি। আজ কতগুলো দিন আমি ঘুমাতে পারি না। কোনো রকমের বেঁচে থাকা যাকে বলে তাকে যে আমার লাগবে, খুব করে লাগবে স্যার। বয়স বয়স্ক লোকটার মুখের কেমন ব্যথার ছাপ। চিত্রার মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলল, তোমাদের মতন বড় বড় লোকেদের মেয়েদের এমন মধ্যবিত্ত ছেলেদের মায়ে আটকাতে নেই মা। দুজনেই তখন কষ্ট সহ্য করতে হয়। কেন যে তোমরা বোঝো না? বুঝ দিয়ে কি আর ভালোবাসা হয় স্যার? লোকটা তাকিয়ে রইল এই অষ্টাদশী মেয়েটার দিকে, যার চোখে মুখে কেমন বেদনা হাহাকার। বড্ড মায়া হলো। কিন্তু মেয়েটার বাবারই কিনা একটু মায়া হয় না? এত পাষাণ কিভাবে হয় মানুষ? দীর্ঘশ্বাসে ভারী হলো প্রকৃতি। করুণ সুরে লোকটা বলল, আর তো আজকের রাতটা আম্মু। এরপর তুমি চাইলেও আর তোমাদের দেখা হবে না। তখন কিভাবে থাকবে? চিত্রার কান্না হঠাৎই থেমে যায়। কেমন অদ্ভুত কণ্ঠে বলে, একসাথে থাকবো কথা দিয়েছি যে। স্যার, তাহলে আলাদা হই কেমনে করে? এই পৃথিবী আমাদের সুখ দেখতে পারেনি। ওই জগৎ নিশ্চয়ই এত স্বার্থপর হবে না, তাই না? বৃদ্ধ লোকটা তাকিয়ে থাকে নিষ্পলক। এই ছোট মেয়েটাকে বুকের মাঝে পুষে থাকা আস্ত এক ভালোবাসার সাম্রাজ্য দেখে অবাক হয় সে। এই 21 শতকে এসেও কেউ এমন ভালোবাসতে পারে, তা যেন ভাবনার বাহিরে ছিল। কিন্তু উপরওয়ালা ইচ্ছে হয় তো অন্য কিছু। আফসোসের শ্বাস ফেলে লোকটা বলে, তুমি বরং কাল 12টার দিকে একবার এখানে এসে ঘুরে যেও। শেষ দেখাটা না হয়ে দেখে যেও। যেভাবেই হোক আমি তোমার সাথে তার দেখা করিয়ে দিব। আজ তাহলে যাও। চিত্রা আর জেদ করল না। কি সুন্দর মেনে গেল। ধীরু পায়ে এগিয়ে গেল রাস্তার দিকে। কোনো ব্যস্ততা নেই, তাড়া নেই তার। কেবল পথ চলা, শেষ দেখা। শব্দটা তার কানের মাঝে ঝনঝন শব্দ তুলে কেবল বাজতে লাগলো। সে আজও বিশ্বাস করতে পারছে না বাহার ভাইয়ের সাথে তার আর দেখা হবে না। চাইলেই আর বাহার ভাইয়ের পুড়ে যাওয়া ঠোঁটের দিকে লাজ লজ্জা খেয়ে তাকিয়ে থাকা হবে না। বেসামাল কথা বলে বাহার ভাইকে লজ্জা দেওয়া আর হবে না। আর কিছু হবে না। মানুষটাই আর থাকবে না। পুরো পৃথিবীতে এত না না কেন? হ্যাঁ, কেন এত নিষ্ঠুরতা? চিত্রার মনে এক্কা দোক্কা খেলা বাহার ভাইয়ের জীবনে কেন এত বিধ্বস্ততা থাকবে? তবে কি সত্যি বড়লোকের মেয়ের চিত্রাদের বাহার ভাইদের ভালোবাসতে নেই? দারিদ্রতা কি তবে মরণবিধি? সোডিয়ামের আলোয় কুয়াশার ময় রাস্তা কেমন ধোঁয়াটে দেখালো। সেই অস্বচ্ছ রাস্তার দিকে চিত্রার ক্রমশ এগিয়ে যাওয়া, তারপর ধোঁয়াশার মধ্যে কেমন হারিয়ে গেল সে। এমন করেই বোধহয় হারিয়ে যেতে হবে ভবিতম্য না মানতে পারে। পুরো পৃথিবী জানিয়ে দিল ভালোবাসা ফুল নহে, তা কেবল ভুল। গায়ের হলুদের অনুষ্ঠান তখনও মাঝামাঝি পর্যায়ে। চিত্রা চঞ্চল পায়ে ছাদে এসে দাঁড়িয়েছে। সবার থেকে একটু দূরেই দাঁড়ানো। ওহি আপার হাসি হাসি মুখ, হলুদ গালগুলো কত সুন্দরী না লাগছে। চিত্রারও তো এমন একটা রাতের স্বপ্ন ছিল। তবে সব স্বপ্ন কি আর পূরণ হয়? এটাও না হয় না হলো। এত ব্যস্ততার মাঝে দূরে দাঁড়ানো নির্জীব চিত্রার দিকে চোখ যায় ওহির। হাসি হাসি মুখটার হাসিটা আরও বিস্তৃত লাভ করে। কণ্ঠ বেশ খানিকটা উঁচুতে তুলে সে ডাক দেয়, এই চিত্রা, এখানে আয়। আপাকে হলুদ লাগাবি না? না চাওয়া সত্ত্বেও চিত্রা কৃত্রিম হাসি নিয়ে এগিয়ে যায় আপার কাছে। ওহি আবার ডান পাশটাতে বসতেই চিত্রা এক আত্মীয় সম্পর্কে ফুপি হয়। সে বেশ ঠেস দিয়ে বলে, কিরে চিত্রা, তোর হাবভাব তো সুবিধার লাগছে না। কেমন দেবদাস দেবদাস ভাব, ছ্যাঁকা খেলি নাকি? মহিলা ঠাট্টার মাখানো কথায় হাসির ঢোল নেমে গেল উপস্থিত জায়গায়। কেবল হাসল না,
সওদাগর বাড়ির কেউই। কেবল অসহায় চোখে তারা তাকিয়ে রইল চিত্রার দিকে। তাদের হাসিতে তাল মেলালো চিত্রা। দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, কেন হুপি, ছ্যাঁকা খেলে কি তুমি মলম লাগিয়ে দিতে পারবে? মহিলাও কম যায় না। ঝরঝরে কণ্ঠে সে উত্তর দিল, তুই আমাদের আদরের ভাইজি, মলম লাগাতে না পারি শুনতে তো পারি নাকি? মলমে যদি না লাগাতে পারো তবে শুনে কি লাভ? সেই তো ক্ষত আরেকটু বাড়ানোর কাজই করবে। থাক না হয় আমার ক্ষত আমারই। এবার আর মহিলার মুখে হাসিটা দেখা গেল না। সে চোখ মুখ বাঁকা করে বলল, এত বড় বড় কথা কেন বলছিস রে? এতটুকু একটা মেয়ে তুমি বা এমন বড় কথাটা বললে কেন হুপি? মহিলা বেশ বিরক্ত হলো চিত্রার কথায়। মুনিয়া বেগমের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, মেয়ে তো বানাওনি যে আগুন বানিয়েছ। মুনিয়া বেগম অন্য সব মায়ের মতন মুখ অন্ধকার করলেন না, বরং বেশ সুন্দর একটা হাসি দিয়ে উত্তর দিলেন, আগুন না হলে তো অন্য আগুন তাকে পুড়িয়ে দিত, তাই বানালাম আর কি। সওদাগর বাড়ির সবার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি দেখা দিল। নতুন উদ্যমে জমে উঠল আবার অনুষ্ঠান। চিত্রা খুব ধীর ওহির গালে লাগিয়ে দিল একটু হলুদ। ওহি কেবল তাকিয়ে দেখল মেয়েটাকে। এই মেয়েটার দিকে তাকালে মনে হয় ওহি ঠিক মতন ভালোবাসতে জানেইনি। কই ভালোবাসার মানুষটার এমন নির্মম পরিণতি জেনেও তো সে বিয়ের পিঁড়িতে বসেছে। আর অন্যদিকে মেয়েটা কেমন নিস্তেজ হয়ে গেছে। ওহি আপাকে তাকিয়ে থাকতে দেখে স্মিত হাসল চিত্রা। ক্ষীণ সুরে বলল, কিছু কি বলবে আপা? তুই বাঁচতে পারবি তাকে ছাড়া? ওহির প্রশ্নে চমকায় না চিত্রা, কেবল অন্যমনস্ক হয়ে বলে, সেটা সময় বলে দিবে। তুই কি জানিস আমিও বাহার ভাইকে ভালোবাসি? একটু একটু জানি বোধ হয়, তবে তোর মতন আমি এমন নিস্তেজ হতে পারলাম না কেন? তবে কি কম ভালোবেসেছি? আপার বাচ্চামা প্রশ্নে হাসল চিত্রা। আপার গালে হাত রেখে ফিসফিস করে বলল, তুমি যতটা ভালোবাসতে পেরেছ ততটা ভালো আমিও বাসতে পারিনি। বিচ্ছেদ মানুষের মাঝে দু রকমের প্রভাব ফেলে। কেউ বিচ্ছেদ সহ্য করতে না পেরে শক্ত হয়, আর কেউ মুক্তি খোঁজে মৃত্যুর মাঝে। তুমি হলে গিয়ে প্রথম জন, আর তুই কি করে দ্বিতীয় জন? ওহি আবার প্রশ্নের উত্তর দিল না চিত্রা। যেমন নিঃশব্দে এসেছিল এখানে, তেমনভাবেই নিঃশব্দে ছাদ থেকে নেমে গেল নিচে। নিজের ঘরে গিয়ে দোল দিল। হাঁটুর মাঝে মুখ ডুবিয়ে বলল, আপনারা ছাড়া এই বাড়ির ছাদে যেতেও আমার দম বন্ধ হয়ে যায় বাহার ভাই। আর সেই আমি কেমন করে এই বিশাল পৃথিবীতে থাকবো? সকালের আকামে কেমন সন্ধ্যা সন্ধ্যা ভাব। সাদা পাঞ্জাবির পকেটে দামি ফোনটা ঢুকিয়ে হেলতে দুলতে বিরাট হোটেলে ঢুকে পড়ল নামি দামি সেই নেতা। আজ আরও একটা জয়ের সেলিব্রেশন করতে তার মেয়ে সঙ্গী দরকার। ভালো একটা মেয়ে এসেছে, বৃষ্টিমুখের এই জয়ের উদযাপন ভীষণ ভালোভাবেই করা যাবে ভেবেই তৃপ্তির ঢেকুর তুলল সে। সচরাচর সে নিজের সাথে কয়েকজন ছেলে রাখলেও এই সময়টা একা উদযাপন করে। তাছাড়া এমন খবর লিক হয়ে গেলেও সমস্যা, তাই এই সময়টা সে একা থাকে। চিরপরিচিত বিশাল রুমটাতে প্রবেশ করতে অবাক হয়ে যায় সেই নেতা সাহেব। ঘুটঘুটে আঁধারের মাঝে কেমন মোমবাতি জ্বালানো, একদম মোহনীয় পরিবেশ। আনন্দে আত্মহারা হয়ে যায় সুঠামদেহী লোকটা। এত বিশেষ আয়োজনে কখনো নারী ভোজ করা হয় না, তবে আজ এমন বিশেষত্ব দেখে তার চোখ ধাঁধিয়ে আসে। সাদা বিছানার উপর সাদা শাড়ি পরা ঘোমটা দেওয়া রমণীকে দেখে তার তৃপ্তির হাসি ছড়িয়ে গেল ঠোঁটে। ঘুর ঘুর দৃষ্টিতে সে এগিয়ে এলো রমণীর দিকে। নেশাক্ত কণ্ঠে বলল, বাহ, নতুন বয়সে সাজে কখনো তাদের বসে থাকতে দেখিনি। তোমার শরীরে আমাকে বড্ড টানছে, তোমার মুখটা দেখি। রমণী এমন বাজে সম্বোধনের পরেও খিলখিল করে হেসে উঠল। সারা ঘরে যেন মুক্ত ঝরল সেই হাসির শব্দে। নেতা সাহেব মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। রমণী খাট থেকে নেমে গিয়ে টেবিলের উপর থাকা দুধের গ্লাস এনে নেতার ঠোঁটের সামনে ছুঁয়ে দিল। ঘোরের মাঝে থাকা নেতা সাহেব রমণীর কোমর জড়িয়ে খেয়ে নিল সেই দুধটুকু।
তৃপ্তিতে তৃপ্তিতে ভরে উঠল তার চারপাশ। আরও একবার সুখের সাগরে ভেসে যাওয়ার প্রস্তুতিতে মোহ হয়ে গেল সে। কমিউনিটি সেন্টারের মানুষের তুমুল ভিড়। কনে কখন আসবে সে উন্মাদনায় মুখিয়ে আছে সবাই। সবার টানটান উত্তেজনার সমাপ্তি ঘটিয়ে অবশেষে হাজির হয় ওহি। তাকে নওশাদ হাত ধরে গাড়ি থেকে নামায়। চিন্তিত কণ্ঠে বলে, পাক্কা ১.৫ ঘন্টা লেট। এতক্ষণ কোথায় ছিলেন? ওহি শরীরের শাড়ি ঠিক করতে করতে বলল, পার্লার থেকে তো সে কখন বেরিয়েছি, কিন্তু এত জ্যাম ছিল যে আসতে আসতে এতটা সময় লেগে গেল। নওশাদের কথাটা বলে চাঁদনি আপার দিকে তাকালো ওহি। ব্যস্ত কণ্ঠে বলল, আপা, পরনের শাড়িটা ব্যাগে ঠিক করে রেখো তো। চাঁদনি মাথা দুলিয়ে গাড়ির কাছে চলে আসে। ওহি ততক্ষণ স্টেজের দিকে চলে যায়। চাঁদনি শাড়ির ব্যাগটা ধরে টান দিতেই শপিং ব্যাগটা ছিঁড়ে শাড়িটা নিচে পড়ে গেল। কপাল কুঁচকে শাড়িটা উঠতেই অল্প কিছু লাল রঙের দাগ দেখে বিরক্ত হয়ে সে। মেয়েটা এত অযত্ন কেমনে হয়? সাদা শাড়িটার মাঝে কেমন বিদঘুটে লাল দাগ ফেলে দিয়েছে। দুপুর প্রায় ১টার কাছাকাছি কোনো রকমের হাঁপিয়ে ওঠা শরীরটা নিয়ে থানার সামনে দাঁড়ালো চিত্রা। বুকের মাঝে ভয়, বাহার ভাইকে কি নিয়ে চলে গেল? থানার কাজটাতে এসে দাঁড়ালো চিত্রা। বাহার ভাইকে গাড়িতে তুলে ফেলেছে। গাড়িটা কেবলই ছাড়ত। চিত্রা কোনো মতে গাড়িটার সামনে দাঁড়াতেই গতকাল রাতের কনস্টেবলটা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এত দেরি করে এসেছো? কতক্ষণ যাবৎ তালবাহানা করে গাড়িটা আটকে রেখেছি জানো? দাঁড়াও, বড় স্যারকে জিজ্ঞেস করে আসি এখন আর তাকে গাড়ি থেকে নামতে দেওয়া যাবে কি না। চিত্রা মাথা নাড়াতেই লোকটা নুরুল সওদাগরের কাছে চলে গেলেন। কি যেন বললেন কতক্ষণ। অনেকটা সময় বাকবিতণ্ডার পর লোকটা আবার ব্যতিব্যস্ত পায়ে গাড়ির ভেতর গিয়ে বাহার ভাইকে বের করলেন। চিত্রার হৃৎপিণ্ড হুট করেই যেন থেমে গেল। মানুষটার মুখে কেমন মায়াবী হাসি। চিত্রাও আজ কাঁদল না, হাসি মুখে এগিয়ে গেল মানুষটার দিকে। উৎফুল্ল কণ্ঠেই বলল, কেমন লাগছে বলুন আমাকে। বাহার আপাদমস্তক দেখল চিত্রাকে, তারপর মিষ্টি হেসে বলল, একদম মেঘের মতন। চিত্রা খিলখিল করে হাসলো, ঠাট্টা করে বলল, আকাশে যাব তো, তাই মেঘ হয়েছি। আকাশ তোমার জন্য নহে মেয়ে, ছোট জীবনে অনেক পাওনা বাকি তোমার। যেখানে আপনাকে আর পাওয়া হলো না, সেখানে অনেক পাওনা আমার কাছে অনর্থক। দু একটা না পাওয়া থাক হয় জীবনে, আপনাকে পেয়ে গেলে আমার না পাওয়াদের মুক্তিম হতো। বাহার ভাই আর কোনো উত্তর দিল না। কতক্ষণ তাকিয়ে রইল চিত্রার দিকে। হাসি হাসি মুখটা নিয়ে বলল, ভাবতে খুব অবাক লাগে মেয়ে, আমাদের আর কখনো দেখা হবে না। আমার এর জন্য কোনো আফসোস নেই। আমার আফসোস কেবল তুমি ভালোবেসে কি কষ্টটাই না পেলে। এতটুকু কথাই হয়তো যথেষ্ট ছিল চিত্রার মুখের হাসি কেড়ে নিতেই। ছোট চিত্রা যে অনেক চেয়েও পারল না কান্না আটকাতে। বাহার ভাইয়ের ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। চিৎকার দিয়ে বলল, আমার বুকের মাঝে ক্ষত করে পালাচ্ছেন বাহার ভাই? এজন্যই বোধহয় বলেছিলেন, আপনাকে জ্বালালে আমি নিজেও জ্বলে যাব, তাই না? এই পৃথিবী অনেক নিষ্ঠুর জানেন তো বাহার ভাই। আপনার জন্য আমি চিরজীবন শোক পালন করে মরার মতন বেঁচে থাকতে পারবো না। বুকের ভেতর আস্ত একটা বাহার ভাই পুষে রাখা আমি বাহারবিহীন বাঁচতে পারবো না। আমায় কেন এমন পর করে দিলেন? রঙ্গনার চোখের পানি মুছে দিল বাহার ভাই। খুব যত্নে আদরে মাথায় হাত বুলিয়ে বলল, কে বলেছে পর করে দিয়েছি? আমি তো তোমার অস্তিত্বে মিশে আছি রঙ্গনা। এই যে চায়ের কাপে চুমুক দিয়ে যে তৃপ্তি পাবে, সেই তৃপ্তিটায় আমি থাকবো। তোমার ছাদের ফুল গাছগুলোতে হাসি হাসি ফুলের মায়ায় আমি থাকবো। তোমার বারান্দার অযত্নের ফুলের টবে আমি থাকবো। তোমার সাদা শাড়ির আঁচলের মাঝে, তোমার চুলের খোপায় চুড়ির ভাঁজে আমি থাকবো রঙ্গনা। তোমার বুকের মাঝে অসহ্য যন্ত্রণা হয়ে আমি থেকে যাব চিরকাল রঙ্গনা। তোমার চোখের কান্না হয়ে আমি আছি, অথচ আমি যে আপনাকে রঙিন বসন্তে চেয়েছিলাম, বসন্তেই তো আছি রঙ্গনা।
চৈত্র মাসের মতন, কিছুটা শুষ্ক, ফেটে যাওয়া মাটির খরার মতন হয়ে। তোমার যতবার মনে হবে আমি নেই, ততবার তোমার মস্তিষ্কে আমি আছি। কাঁদছো কেন রঙ্গনা? সবাই যে চিরদিন থাকে না। বাহার ভাই যে আমার সবার মাঝে পড়ে না। ও বাহার ভাই, আমার অনেক ব্যথা হচ্ছে বুকে। থেকে যান না প্লিজ, থেকে যান। আপনাকে আমি খুব গোপনে রেখে দিব, পৃথিবীর বুক থেকে আড়াল করে রেখে দিব আমি। থাকুন না বাহার ভাই। নিয়তি যে আমার হাতে নেই, তবে আমার আর কোনো আক্ষেপ নেই মেয়ে, বরং এটা ভেবে শান্তি যে টুপ করে মরে গেলে টুপটাপ বৃষ্টিতে আমার ভিজে কবরের উপর ছাতা ধরে রাখার একজন মানুষ এই পৃথিবীতে আছে। আমার কবর যত্নে রাখার মানুষ আমি রেখে যাচ্ছি এখানে। পৃথিবীর প্রতি এই কৃতজ্ঞতা আমার থেকে যাবে। শোনো, মেঘের বেশি থাকা রঙ্গনা, কাজের ফাটল মানায় তোমার না। চিত্রা যখন আরেকটু জড়িয়ে ধরবে বাহার ভাইকে, ঠিক সেই মুহূর্তে সশব্দে গাড়ির ইঞ্জিন চালু হলো। নিষ্ঠুরভাবে বেজে উঠল বিদায়ের ঘণ্টা। চিত্রের হাত থেকে টানতে টানতে নিয়ে গেল বাহার ভাইকে। আর দেখা হবে না, মানুষটার মুখের হাসিটা চাইলেও আর দেখতে পারবে না ভেবে হাউমাউ করে কান্নায় ঝরে দিল চিত্রা। গগন ফাটানো চিৎকার, সাথে প্রলাপ বকে বলছে, আব্বু, আমার কবরখানা বাহার ভাইয়ের কবরের পাশে করবেন। আপনার কাছে আমার শেষ আবদার আব্বু, আমায় আপনি বাহার ভাইয়ের পাশেই ঠাঁই দিয়েন। বাহার ভাই গাড়ির মাঝে সুর তুললেন, দৃষ্টি তার রঙ্গনাতে আবদ্ধ। হুট করেই শীতের আকাশে ঝুম বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজে একাকার রঙ্গনা। সে রঙ্গনার পানে নির্মিষে তাকিয়ে থেকে বাহার ভাই গাইলেন, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। বিয়ের বাড়িতে খুশির আমেজ, বৃষ্টিমুখর আবহাওয়ার অনুষ্ঠানে কেমন মাখো মাখো ভাব। ওহির হাতে কলম, বুক তার কাঁপছে। যেখানে একটা জীবনের শেষ আজ, সেখানে আরেকটা জীবনের নতুন পথ চলা শুরু। ওহি চোখ বন্ধ করল, চোখের পাতায় ভেসে উঠল ছন্নছাড়া বাহার ভাইয়ের মায়া মায়া মুখের আদল। কখনো তার খিলখিলি হাসিতে পরিপূর্ণ থাকা মুখ, কখনো তার সিগারেটে পুড়ে যাওয়া ব্যথাগুলো জল করে উঠল ওহির হৃদয় জুড়ে। ওহি তপ্ত শ্বাস ফেলল, চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। মন বলে উঠল, আজ শেষ মুহূর্তে আমি আবার শুরুর কথাটা বলছি। শেষবারের মতন ভালোবাসি। এই সূর্য চাঁদের সত্যিটার মতন আমি আপনারে ভালোবাসি। শেষবেলা এসেও আমি আপনারই ভালোবাসি বাহার ভাই। আপনার প্রতি আমার যে ভালোবাসা, তা আমি বোধহয় ভুলে গিয়ে কাউকে ভালোবাসতে পারবো না। থাকুন না আপনি খুব গোপনে। আফসোসের দীর্ঘশ্বাসের ভার সামলে সাইন করে ফেলল সে। অবশেষে বাহার ভাইকে হৃদয় পুষে আরেকজনের জীবনে পদার্পণ করেই ফেলল। এইটাই তো জীবন, ভাসতে ভাসতে যেতে হয় ভাসানপুর। পুরো বাড়িতে অবনী বেগম একা, সবাই এখনও বিয়ের অনুষ্ঠানে। সে বাড়িতে এসেছে চিত্রার জন্য। মেয়েটাকে সেন্টারে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে সে ভেবেছিল মেয়েটা বাড়ি এসেছে, কিন্তু বাড়িতে এসে দেখে বাড়িতে কেউই নেই। অগোছালো বাড়িটাকে তাই গুছিয়ে নিচ্ছে। মেয়ে জামাইকে আজ এই বাড়িতেই রাখা হবে আফজাল সওদাগরের আবদারে। ফুলদানিটা গোছাতে গোছাতে বাড়ির কলিং বেলটা সশব্দে বেজে উঠল। অবনী বেগম ব্যস্ত হাতে খুলে দিতে একজন অপরিচিত ভদ্রলোককে চোখে পড়ল। লোকটা তাকে দেখে একটা খাম এগিয়ে দিল। খামটা দেখে মনে হচ্ছে কোনো অফিসিয়ালি কিছু। অবনী বেগম সাইন করলেন। খামটা দরজায় দাঁড়িয়ে খুলল। খুলতেই তার চোখে অশ্রুদের ভিড় জমল। বাহারের চাকরিটা হয়ে গিয়েছে এবং সেই লেটারই এসেছে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। প্রাণের বিনিময় কি তবে সৃষ্টিকর্তা চাকরিটা দিলেন? কি তার মহিমা! শাড়ির আঁচল দিয়ে যেই না চোখে মুছে দরজাটা বন্ধ করতে নেবেন, সেই মুহূর্তে দরজার সামনে বর্তমান উপস্থিত হওয়া মানুষটাকে দেখে সে দুপা পিছিয়ে গেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে এলোমেলো অনুভূতি নিয়ে কোনো রকমে উচ্চারণ করলেন, আমজাদ।
ফরমাল পোশাকে থাকা আমজাদ ছুটে এসে জড়িয়ে ধরল অবনী বেগমকে। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি একেবারে চলে এসেছি অবু। আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমার মতন কেউ হয় না, কেউ না। অবনী বেগম কেবল বিস্মিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। তার যেন বিশ্বাস হলো না ঘটনা। তুমুল বৃষ্টিধারায় চুপচাপ ভিজে চলছে চিত্রা। হাতের নূপুর জোড়া রেখে দিয়েছে বাহার ভাইয়ের বোনের কবরের উপর। দুটো কবরের মাঝখানে সে বসে আছে। কি যেন বলছে, হাসছে, আবার হুট করে কেঁদে দিচ্ছে। বুকের মাঝে ব্যথাদের তোলপাড়। তুমুল শীতের মাঝে ভিজে শরীর নিয়ে আবার কেঁপে কেঁপে উঠছে কিঞ্চিত। মাটিতে মাখামাখি তার শরীর। চোখের উপর ভাসছে কয়েক মাস আগের তার জীবনের হাসি খুশি চিত্রগুলো। বাহার ভাইয়ের গিটারের শব্দ, এলোমেলো গানের সুর। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়িয়ে পড়ল। চিত্রা হাসতে হাসতে হাতের মুঠোয় থাকা ব্লেডটা বের করে বাহাতের রগ বরাবর চেপে ধরল। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, আল্লাহ, আমার সকল অভিযোগ আমি রেখে গেলাম তোমার দরজায়। এই পৃথিবী আমাদের বাঁচতে দিল না আল্লাহ। তোমার তৈরি এই পৃথিবীর বড্ড নিষ্ঠুর। আমাদের মতন মানুষ যে সহ্য করতে পারে না সে নিষ্ঠুরতা। তুমি আমায় ক্ষমা করো আল্লাহ। তোমার ওই দুনিয়ার আমার ঠাঁই হবে জেনেও আমি পাপ করেছি। কি করব বলো? এমনভাবে আদৌ বাঁচা যায়? বেঁচে থাকার অদম্য ইচ্ছে নিয়ে মৃত্যু যে কতটা কঠিন তা কেউ জানবে না। কেবল তুমি জানবে তোমার বান্দার হাহাকার। এই পৃথিবী বাহার ভাই আর চিত্রার সংসার তৈরি করতে দিল না। মানুষগুলো আমার আপন হয়েও হইল না। বাহার ভাই শুনছেন? আপনাকে রঙ্গনা বড্ড বেশি ভালোবাসে। তাই তো সে আপনার মিছে পাপ মুছতে না পেরেও মুছে ফেলেছে সে পাপিকে। ভালোবাসি বাহার ভাই। হাতের চাপ শক্ত করার আগে পেছন থেকে কোমল পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, আমি তোমায় ভালোবাসি রঙ্গনা, ঠিক চৈত্র মাসের মতন। যে চৈত্র মাস বসন্ত আনে ধরায়, ঠিক সেই চৈত্র মাসের মতন আমাদের সংসার হবে রঙ্গনা। তুমি আমার চিত্রচিরে চৈত্র মাসের কারণ। তুমি আমার শত ভুলের আকাশ ছোঁয়া বারণ। আমাদের সংসার হবে মেয়ে। কাঁদছো কেন মেয়ে? সংসার করবে না? চিত্রা পেছনে ঘুরে বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই। বিরাট হোটেলের সাদা বিছানার রক্তের স্রোত। নুরুল সওদাগর তন্ন তন্ন করে খুঁজে বিরাট রাজনৈতিক নেতার খুনের রহস্য। তন্মধ্যেই তার ফোনে কল এলো। ব্যস্ত ভঙ্গিতে সে ফোন উঠাতেই দেখল উপর মহল থেকে কল। নুরুল সওদাগরের ফোন ধরিয়ে সালাম করতে অপর পাশ থেকে কর্কশ কণ্ঠে বড় অফিসার বলে উঠলেন, আপনাদের চোখ ফাঁকি দিয়ে নাকি একজন ফাঁসির আসামি পালিয়েছে? জি স্যার। ধ্যান কোথায় থাকে আপনাদের? আপাতত ওই আসামির তদন্ত বাদ দিয়ে মিস্টার শেখরের খুনের তদন্ত করুন এবং ওই আসামির ছবি পুরো শহরে ছাপিয়ে রেড লাইট অ্যালার্ট জারি করুন। ইয়েস স্যার। ফোন কেটেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল নুরুল সওদাগর। তার বিশ্বস্ত সেই কনস্টেবল এসে রাশভারী কণ্ঠে বলল, স্যার, বাহারের ছবি কখন ছাপাবো? নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বলল, আজ রাতের পর। ওরা ঢাকা ছাড়ুক, তারপর না হয়। বড় স্যার কল দিলে কি বলবেন? আহা, চিন্তা করো না শাহাবুদ্দিন। আপাতত এই বিশিষ্ট নেতার খবরই তোলবার হবে মিডিয়া। বাহার তো অন্যান্য আসামির মতনই নর্মাল। তাকে নিয়ে ঝড়টা তেমন আসবে না। এখন সব প্রেশার পড়বে এই খুনটার নিয়ে। কনস্টেবল এবং নুরুল সওদাগর কুটিল হাসি দিলেন। দুজন লেগে পড়ল খুনের রহস্য নিয়ে। তন্মধ্যে নুরুল সওদাগরের পায়ের নিচে কিছু পড়তেই তিনি থেমে গেলেন। এক টুকরো সাদা চুড়ি। নুরুল সওদাগরের চুড়িটা উঠিয়ে খুব গোপনে পকেটে গুজে নিলেন। মনে মনে বললেন, অনেক হেঁটেছি আইনের পথে। দুর্নীতির এই জীবনে সৎ হওয়াটা মহাপাপ। বাবা, তোমার কথা শুনেছি চিত্রা। দু একবার চোখ বন্ধ করে আইন ভঙ্গ করে দেখেছে। এর চেয়ে শান্তি কিছুতেই নেই। তোমাদের শখের সংসার হোক, তোমার বাহার ভাই তোমারই থাকুক। বাবা তোমায় ভালোবাসবে না করেও ভালোবেসেছে। তুমি ভালো থেকো পৃথিবী হারিয়ে যাওয়ার বেকার বাহারদের গল্পে। কালের গম্বরে হারিয়ে যাওয়া বেকার বাহার ভাইরা ভালো থাকুক। খুব গোপনে হলেও তারা ভালো থাকুক।
চিত্রাদের গল্পে তারা রোজ রোজ বাঁচুক, হাসুক। বেকারত্বের অভিশাপেও যেন বাহারটা না হারায়। ভালোবাসার কাছে যেন এমন করে হেরে যায় সকল আইন, সকল স্বার্থপরতা। ভালোবাসার চেয়ে বড় কোনো আদালত এ পৃথিবীতে নেই। তোমরা যতই স্বার্থপর হও, তোমাদের এই ভালোবাসার কাছে এসে থামতেই হবে। বেকার বাহারদের হাত ধরে পথ চলে দেখো, একদিন তারা তোমায় পুরো পৃথিবী দেখাবে। রঙ্গনাথের প্রাপ্তিতে, ওহিদের অপ্রাপ্তিতে আপনি থেকে যান বাহার ভাই, আমরা রেখে দিব।